নমস্কার, নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান সাফ কথাতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজু ভট্টাচার্য। আর আজ সাফ কথাতে আমার সঙ্গে এমন একজন রয়েছেন যিনি সবসময় হেডলাইন তিনি তৈরি করেন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুন বাবু, স্বাগত আপনাকে নিউজ টাইমের এই বিশেষ অনুষ্ঠানে। আমরা যদি একটু শুরুর থেকেই শুরু করি, 19-এ আপনি তৃণমূল ছাড়লেন, মাত্র কয়েকটা দিন কয়েকটা মাস বিজেপি জয়েন করলেন এবং জয় পেলেন এই ব্যারাকপুরের মাটিতে। 21-এর পর আবার আপনি ফিরে গেলেন, আজ আবার আপনি বিজেপিতে, আবার বিজেপি প্রার্থী। কেন এই এত যাতায়াত করতে হলো আপনাকে, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল? ফিরে তাকালে কি দেখেন? তৃণমূল যখন ছেড়েছিলাম তার আগে ঘটনা ছিল, 1.5 বছর আগে থেকে যেদিন দীনেশ ত্রিবেদী দিল্লিতে বলেছিল লোকসভাতে দাঁড়িয়ে এই রেল আইসিইউতে চলে গেছে, সেদিন মমতা ব্যানার্জি দীনেশ ত্রিবেদীকে সরিয়ে দিলেন। সেদিন মমতা ব্যানার্জি আমাকে ফোন করে বলেছিলেন তবে আগামী দিন লোকসভা লড়তে হবে, আমি দীনেশকে টিকিট দেব না। আচ্ছা, আমি সে নিজের তৈরি শুরু করেছিলাম। আচ্ছা, তারপরে হঠাৎ পার্টিতে ভাইপো ব্যানার্জি কবে পাওয়ারফুল হলো আমাদের মতো লোককে জানার কথা না, কেন আমি ওই চেয়ার ওরিয়েন্টেড পলিটিক্সটা করি না। কোন নেতার কাছে আমাকে যেতে হবে, তার তেল মারতে হবে, ওইসব আমার ক্যারেক্টার সঙ্গে মিল খায়। হঠাৎ যখন লাস্ট আওয়ারে আমাকে বলা হয়েছে কি না আমি দীনেশকে কমিট করেছি, তখন আমাকে রিয়েক্ট করা ছাড়া কোনো উপায় ছিল না। দেখুন, রাজনীতিতে সবার একটা এম থাকে, আমারও একটা এম, ব্যারাকপুর থেকে আমাকে লোকসভা যেতে হবে। এটা আমি যখন রিয়েক্ট করলাম তখন আমাকে ধমকানো শুরু হলো ববি হাকিমকে দিয়ে। তা আমিও রিয়েক্ট করলাম কি ববি তুমি কি আছো আমি জানি না, কিন্তু তোমার মতন ববি আমার ব্যারাকপুরে কয়েক হাজার ঘুরে বেড়ায়, এই বলে আমি বেরিয়ে গেছিলাম। আমি জিতেছিলাম, জেতার পরে 2021-এ ব্যাপকভাবে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল। তখন এলাকার বহু ছেলে চাকরি চলে গেছিলো, এ হয়েছিল, তারপরে সিট গঠন হলো, তারপরে একটু প্রেশার বাড়লো। ইতিমধ্যে বহু ছেলেরা আমাদেরকে, যারা ওয়ার্কার ছিলেন তারা আমাদেরকে বললেন কি কোনোভাবে আমাদেরকে বাঁচান। হঠাৎ একদিন লোকসভার লবিতে, পুরনো যে লোকসভা, ওখানে ডেরেক ওবেরয়েন আমাকে বলল আপনাকে দিদি অভিষেক চাইছে কি আপনি চলে আসুন। তাহলে দেখো আমার তো তোমার এখানে দরকার নেই, আমি তো বিজেপিতে আছি, বিজেপিতে থাকবো, আমার তো কোনো অসুবিধা নেই না। এইসব ঝুট ঝামেলা, এইসব ছেলেগুলো হ্যারাসমেন্ট হচ্ছে, এ হচ্ছে, কোনোভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিন। তাই আমি বললাম দেখো আমি তো লুকিয়ে অ্যাডজাস্টমেন্ট করার লোক না, বলতে গেলে আমাকে ওপেনলি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তখন একটা টাইমিং অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কিন্তু আমি কোনোদিনই তৃণমূল যে ঘরটা ছেড়ে আমি এসে লড়াই করে জিতেছি, আবার সেইখানে আমার নিজেও কোনোদিন আপনি দেখবেন আমি কোনোদিন বিজেপির বিরুদ্ধে বা গভর্নমেন্টের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য ছিল না। কিন্তু আমি চেয়েছিলাম এলাকার জন্য কিছু করে, আমাদের এমপি ল্যাডে কাজ হচ্ছিল না, এ হচ্ছিল না, মানে খানিকটা বাধ্য হয়েই আপনাকে তৃণমূলে ফিরতে হয়েছিল। এটা খানিকটা বলতে পারেন। মানে দেখুন, আমরা তো সেই লেভেলে পলিটিশিয়ান নয় কি যা কিছু হবে আমি দিল্লিতে বসে থাকলাম আর 5 বছর পরে আবার এলাম, জিতলাম না জিতলাম না। গ্রাস রুটের লোক, আমরা গ্রাস রুটে থাকতে হবে। তো এইটা একটা টাইমিং অ্যাডজাস্টমেন্ট ছিল। কিন্তু আমার উপরে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নেতৃত্ব কর্মী সবাই বিশ্বাস করতো কি এর মানে কোনো কারণ, এমন কারণটা সবাই জানতো কি এই কারণের জন্য ওকে যেতে হবে। তো এই জন্যে খুব আমার অসুবিধা ছিল না, আমাকে এরা বারবার বলতো এই করো ওই করো, আমি কিন্তু ওইসব করতাম না। ইন বিটুইন আপনার যোগাযোগ ছিল বিজেপির সঙ্গে? দেখুন, যোগাযোগ তো বলতে গেলে লোকসভা দেখা হতো, কিন্তু এরকম কোনো যোগাযোগ বলা যাবে না কি আমার ওদের সঙ্গে
বসতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, এরকম কিছু না। বা জাস্ট আমি একটা জিনিস মনে করি, রাজনীতিতে একটা লেভেলের পরে ওই পার্সোনাল এনিমি থাকা কারোর সঙ্গে উচিত না, এটা আমি মনে করি। আমি অনেক বড় বড় নেতাদেরকে দেখেছি যারা বিরোধীদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে। তো আমি কিন্তু ওই সিস্টেমটাকে আমি মেনটেন করি। আমি কেন অযথা কারোর সঙ্গে লড়াই করব? আমার তো আমার এলাকার মানুষ নিয়ে কথা। আমাকে দল যদি ভাববে তো সে জায়গা দেবে না দেবে, তাও তো আমি গ্রাস রুটের মানুষের সঙ্গে যোগাযোগ করে আমি তো একটা পদে বসে আছি। এবং আপনি এই গ্রাস রুটে পলিটিক্সটা চিরদিনই করে এসেছেন, দীর্ঘদিন ধরে, এটা ব্যারাকপুরবাসী জানে। তো এই গ্রাস রুটে যেহেতু আপনি পলিটিক্সটা করেন, এই যে আসা যাওয়া দলের ভেতরে, আজ যখন আপনি প্রচারে যাচ্ছেন, এটা কি কোথাও মানুষের মধ্যে আপনার বিশ্বাসযোগ্যতাটাকে কোথাও ক্ষতিগ্রস্ত করছে? এটা শুধু মিডিয়া প্রশ্ন করে, বাদ বাকি মানুষের কাছে ওই অর্জুন ভাই, অর্জুন দা বা ছেলে মতন যারা স্নেহ করেছেন ও কেউ এসব। ম্যাজিকটা কি? মানে অর্জুন সিং যখন তৃণমূলে থাকেন তিনি তৃণমূলের হয়ে যেতেন, আর বিজেপি করেন তো বিজেপিতে হয়ে যেতেন, মানে সিম্বলটাকে আপনি একদম কোনো ফ্যাক্টরি নয় বানিয়ে ফেলেছেন। আপনি যেহেতু একদম আমাদের মানে এলাকার সঙ্গে খুব জড়িত আছেন, আমি আপনাকে একদম আসল কথা বলছি। এবার একটা অদ্ভুত ব্যাপার, সব পার্টির সার্ভেতে আমি কিন্তু ব্যারাকপুরে 1 নম্বরই ছিলাম। এবং আমি দেখেছি আপনার পলিটিক্সে আপনি খুব একটা ওই দেওয়াল লেখা প্রচার র্যালিতে বিশ্বাস করেন না। এটা ঠিক কি ধরনের পলিটিক্স? রোজ করি তো এটা, আমার তো রোজ দরবার চলছে। আমি আপনি হয়তো বিশ্বাস করবেন না, যেরকম গভর্নমেন্ট চলে সেরকম আমার প্যারালাল সিস্টেম চলে। হসপিটাল থেকে নিয়ে, বিয়ে বাড়ি থেকে নিয়ে, অসুস্থ থেকে নিয়ে, অ্যাক্সিডেন্ট থেকে নিয়ে, চাকরি থেকে নিয়ে হেল্প করা। মানে আমাদের তো সরকারি চাকরি ক্ষমতা নেই, কিন্তু জুট মিলে চাকরি তো আমি দিতে পারি, যে কোনো সময় দিতে পারি। তো এইটা একটা আমার একটা ভালো বাড়তি পাওনা আছে। আপনি জুট মিলের প্রসঙ্গ তুললেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে আপনার রাজনৈতিক ক্ষেত্র। একদিন এই ব্যারাকপুর যেটা ছিল, আজ তো ধীরে 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 ক্ষইতে থাকছে ব্যারাকপুর, একের পর এক জুট মিল বন্ধ হচ্ছে। এই তো, এটা যদি আমি বলি তো হয়তো আপনি বলবেন কি এই মুহূর্তে আপনি এটা কেন বলছেন। আমি আপনি চিঠি লেখালেখিও করেছিলেন এবং ক্ষোভের কথা জানিয়েছিলেন যখন বিজেপি আমি বলে দিয়েছি, বিজেপিতে লড়াই করে কিন্তু আমি পেয়েছিলাম। আমি একটা মানে যেটা একদম ডেড হয়ে যাচ্ছিল সেটা একটু সঞ্জীবনী দেওয়া হয়েছে। ওই সঞ্জীবনী আপনি একটু বলবো ওই সঞ্জীবনী ব্যাপারে। ধরুন এটা সিস্টেম আছে, জুট মিল তো এখন ম্যাক্সিমাম কি 100% জুট প্রোডাক্টগুলো গভর্নমেন্ট কিনে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ও কী করে, ধরুন জুটের একটা প্রাইস ফিক্স করে দিয়েছে। প্রাইস ফিক্স ধরুন 6,500 টাকা পার টন, এর বেশি ওরা পেমেন্ট করবে না। অথচ মিল মালিকদেরকে কিনতে হচ্ছে 7,500, 8,000 টাকাতে। প্রাইস পাচ্ছে 6,500 প্লাস কনভার্সন, তারপরে যে মানে দাম উঠছে সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেমেন্ট। তো কখনো কখনো বেশিরভাগ সময় যখন জুটের ক্রাইসিস এখন দাম বাড়ে তখন কি হয়, জুট মিলটা রুগ্ন হতে চলে যাচ্ছে। এবার রুগ্ন হলো, ধরুন 2 কোটি টাকার লস হলো, নেক্সট ইয়ার আবার 5 কোটি টাকার লস হলো। এই লস কম করতে আস্তে আস্তে প্রায় 12, 13, 14টা জুট মিল উঠে গেল। জুটের তো ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড কমছে, জুটের বস্তা না, জুটের ডিমান্ড কমছে না, একদম। যে বলছে আপনাকে জুট মিল গোল্ড মাইন আছে এখনো, আমি বলছি। কিন্তু আমাদের এখানে একটা নেক্সাস আছে, কিছু মালিক পক্ষ যারা আছে, যারা প্রমোটাররা, তারা কি করছে, একটা নেক্সাস বানিয়ে দিয়েছে। ছোট জুট মিলগুলোকে ওরা শেষ করে দিয়েছে। ওরা এই কিছু অফিসারদের সঙ্গে হাত মিলিয়ে এটাকে যে আপ প্রাইস ছিল ওটাকে স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছিল। এইটাই নিয়ে লড়াই করেছিলাম কি ছোট ইন্ডাস্ট্রি তো মরে যাচ্ছে, আর যদি ইন্ডাস্ট্রি মরে যায় তাহলে চাষিও মরছে, আবার শ্রমিকও মরছে। এই যখন আমি এটাকে আমি বুঝাতে পেরেছিলাম, মোদিজিকে বুঝিয়েছিলাম, আমাদের 4টে যে ডিপার্টমেন্ট, যেটা পারচেজিং ডিপার্টমেন্ট আছে, ইন্ডাস্ট্রি মিনিস্টারকে বুঝিয়েছিলাম, তখন ওরা বুঝে এটাকে উড়িয়ে দিল, শেষ করে দিল। বলে আর হাই প্রাইস, যেরকম দাম উঠবে সেরকম কিনবে, সেরকম উঠবে, কনভার্সন কস্ট লাগিয়ে তাদের পেমেন্টটা হয়। এতে এখন একটু সঞ্জীবনী পেয়ে গেছে। পুলিশ যদি সরে যায়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দলে, অভিষেক ব্যানার্জির মতন লোকেরা, মমতা ব্যানার্জি তাও রাস্তায় থাকবে, অভিষেক ব্যানার্জি রাস্তাও থাকবে।
একদিকে এই জুট মিলগুলো বন্ধ হচ্ছে, অন্য কারখানাগুলো বন্ধ হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে ব্যারাকপুর সব সময় হেডলাইনে থাকছে বোমা গুলির জন্য, বারুদের গন্ধ লোকে বলছে ব্যারাকপুর জুড়ে। এইটাকে কিছু বীরভূমে আসানসোল থেকে তো অনেক কম আছে। না, আমার রেসপেক্টিভ আলোচনা করে লাভ নেই, কোথায় বেশি আছে কোথায় কম আছে। না, মানে আমি যদি আচ্ছা এটা যদি ফেলিওর কার, গভর্নমেন্টের ফেলিওর, পুলিশের ফেলিওর, আমরা বিরোধী রাজনীতি, আমি হই কংগ্রেস হোক সিপিএম হোক, যারা বিরোধী রাজনীতি, এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব তো গভর্নমেন্ট যারা চালাচ্ছে তাদের। এখন আপনি দেখবেন একটা সময় ছিল গুন্ডাদের নামে এলাকা চেনা যেত, অমুকের গুন্ডা, অমুক গুন্ডার এলাকায় এই, অমুক গুন্ডার এলাকায়। তৃণমূল আসার পরে গুন্ডারা কাউন্সিলর হয়ে গেল, পঞ্চায়েত মেম্বার হয়ে গেল, এদের নামে এখন এলাকা চেনা, গুন্ডারা ক্রিমিনালরা, এদেরকে রাজনীতিক প্রোটেকশন পাওয়া গেল। এই রাজনীতিক প্রোটেকশন এখন দেখবেন এনডিপিএস খাওয়া আসামিগুলো কাউন্সিলর আছে, সিআইসি মেম্বার আছে, মার্ডার কেস 4-5টি কেস মানে কেস খাওয়া না, অরিজিনাল খুনি, তারা এখন এ হয়ে আছে। আপনার ধরুন ব্যারাকপুরে আগে যারা নেতাদের হয়ে বোমা মারতো এখন তারাই নেতা, তারা নেতা হয়ে গেছে। তফাৎ এটা হয়, আগে কি ছিল, সিপিএম কি করতো, এটা ইলেকশনের সময় ইউজ করতো এদের, ঠিকই, আগে তো এরকম মিডিয়া ফিডিয়া ছিল না, এটা ইউজ একটা হতো। এবার তৃণমূল আসার পরে ইউজ না, এরা সরাসরি বললো তো আমরা কেন অন্য লোকের জন্য করব, আমরাই নেতা। আর দিদিমণিকে এটা মানে ভালো লাগলো কি এদেরকে নেতা বানিয়ে নিলে আমার বেশি খাটতে হবে না, কিছু দিতে হবে না। বাম জমানা তৃণমূল জমানার মধ্যে আপনি বলছেন এইটা সবচেয়ে বড় ফারাক হয়েছে, এটাই তারা তারাই নেতা হয়ে গেল। এবার কি হলো, দিদিমণিকে ডবল লাভ হলো। একটা তো দিদিমণিকে কাউকে কিছু দিতে হলো না, উল্টে এরা দলকে দিতে শুরু করলো। এরা পুলিশ আর যখন ক্রিমিনাল আর পুলিশের নেক্সাস হয়ে যাবে না, তখন মানে মারাত্মক ঘটনা ঘটে। এই ব্যারাকপুর যে ক্রাইম আটকানো যাচ্ছে না, এর কারণটা কি? আপনি পুলিশ কমিশনারের বাড়ির সামনে 100 মিটারে দূরে খুন হচ্ছে, খুন যারা করছে তাদেরকে না ধরে কাকে ধরা হলো? এই মানে দুটো একটা ড্রাগস যারা খায়, মাতাল যারা যাদের বলা যায়, কামারহাটি থেকে দুটো রিক্সাওয়ালাকে ধরে ওই কেসে বুক করে দেওয়া। অথচ এই মার্ডারটা 18 নম্বর ওয়ার্ডে, ব্যারাকপুর 18 নম্বর ওয়ার্ডে একজন তৃণমূলের নেতা, তৃণমূলের কাউন্সিলর, তার তত্ত্বাবধানে ওই ঘটনাটা ঘটেছিল, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেন। তারপরে আপনি দেখুন টিটাগড়ে একটা মার্ডার হলো, একটা ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো, সুমোটো এফআইআর হচ্ছে ওখানকার কাউন্সিলরের নামে, কিন্তু তাকে অ্যারেস্ট করলো না। এই পার্থভূমিকা রাজ চক্রবর্তী বসে সমঝোতা করলো, খুন কেসে সমঝোতা হয়। তার আগে লকডাউনের সময় মনীষ শুক্লা খুন হলো, মনীষ শুক্লা খুন হলো, এরকম অনেক ঘটনা, যেটা পুলিশ আর গুন্ডা যখন এক হয়ে যায় তখন কিন্তু কঠিন সমস্যা। এবার ধরুন কোথাও কোথাও আছে শুধু মার খেয়ে যাচ্ছে, রিয়াকশন হয় না, কিন্তু ব্যারাকপুরে একটা ক্যারেক্টার আছে, ব্যারাকপুর আবার রিয়াকশন হয়। আপনি যদি মারলেন কাউকে আর আপনার উপরে পুলিশ আইন অনুযায়ী অ্যাকশন না নিলে কি হবে, অপোজিট পার্টি তখন আপনার উপরে ওই রিয়াকশনটা করে দেবে। এই যদি ওটাকে অ্যাকশন হতো, জেলে যেত, ওর সাজা হতো, তাহলে কিন্তু ঘটনাটা বন্ধ হয়ে যেত। এবার ঘটনাটাকে বাঁচিয়ে রেখে দিচ্ছে। ধরুন আমি একটা অপরাধ করলাম, এবার আমার উপরে কোনো কেস হলো না, তাতে কি হলো, যে নেক্সট যাকে যার যে টিমটা অন্য টিম মরলো, এবার ওই টিম আবার আমাকে মারছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার এখানে র্যালি করতে এসে গতকালই আপনার নামে প্রচুর দোষারোপ করে গেছে, বলছে তৃণমূলে যতদিন ছিলেন ভিজে বিড়াল ইত্যাদি নানান কথা বলেছেন, যে আপনাকে বেশ খাঁচাবন্দি করে রাখা গেছিল, আপনি আবার বাইরে বেরিয়ে দেখুন আমি তো বলছি অভিষেক ব্যানার্জি আজকে পুলিশ আছে, বাংলা রাজনীতি করছে। এই ক্ষমতা চলে যাওয়ার পরে তো অভিষেক ব্যানার্জি রাজনীতি কোনো বাংলা ছেড়ে বিদেশে বিদেশে চলে যায়। আমরা তো তৃণমূলের বিরুদ্ধে, ম্যাডামের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি করে তাকে চ্যালেঞ্জ করে ওকে হারিয়ে দিয়েছে। ও তো বলেছিল 2 লাখ ভোটে 1 ভোটে কম হারলে আমি রিজাইন দিয়ে দেবো, পার্টি রাজনীতি ছেড়ে দেবো, এটা বলেছিল। তো ও কি বলা যায়, ওই বলে না কি কিছু কিছু লোক হয় না একটু বাড়তি বলে দেয়, বাড়তি হয়ে গেলে তাহলে ও করে দিল আর না করলে ও করে। তো ও যা খাঁচাবন্দি এইসব বলছে, মানে এখনও আমি বলছি কি পুলিশ যদি সরে যায়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দলে অভিষেক ব্যানার্জির মতন লোকেরা, মমতা ব্যানার্জি তাও রাস্তায় থাকবে, অভিষেক ব্যানার্জি রাস্তাও থাকবে। মাস বেস যারা পলিটিশিয়ান আছে তাদের সবাইকে কতল করে দেওয়া হবে।
এই পার্থ চ্যাটার্জিকে তো আরেস্টের সমস্ত তথ্য তো এই দিয়েছেন, অভিষেক ব্যানার্জি দিয়েছে। এই এই যে একটা দ্বন্দ্ব বিভিন্ন সময় শুনি, তৃণমূলের মধ্যে থেকেও শুনি, বিরোধী দলের মধ্যে থেকেও শুনি, আপনি তো তৃণমূলের সঙ্গে ছিলেন, এটা কি সত্যি যে নাম্বার ওয়ান নাম্বার টু? না না না, কোনো ঝগড়া নেই। অফিসিয়ালি মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে ও সত্তা হস্তান্তর করছেন, বেশ, তার জন্যে অনেক লোকের বলি দেওয়া হচ্ছে। যারা তথাকথিত তারা স্ট্রংম্যান, মানে কি বলা যায়, জনপ্রতিনিধি না, আন্দোলনের মধ্য দিয়ে জন আন্দোলনের মধ্যে উঠে এসছে, মাস বেস যারা পলিটিশিয়ান আছে তাদের সবাইকে কতল করে দেওয়া হবে। এই পার্থ চ্যাটার্জিকে তো আরেস্টের সমস্ত তথ্য তো এই দিয়েছেন, অভিষেক ব্যানার্জি দিয়েছে। আচ্ছা, ও যখন ইডিতে, যখন আপনি একদিন কথা শুনেছিলেন নিশ্চয়ই, আমাদের কংগ্রেসের প্রেসিডেন্ট যেটা বয়ান দিয়েছিলেন কি খোকাবাবু সব দিয়ে এসেছিলেন। এই খোকাবাবু কিন্তু ইডির কাছে এই পার্থ চ্যাটার্জি চুরি করেছেন, এই জ্যোতিপ্রিয় চুরিকে সব কাগজপত্র কিন্তু ইনি বয়ান দেওয়ার সময় দিয়ে এসছেন। আচ্ছা, নিজে বাঁচার জন্যে ইনি অন্য লোককে বলি পাঠান, নিজের লিডারশিপ এস্টাবলিশ করেছেন এইসব। কিন্তু যারা বাম জমানায় আন্দোলনের মধ্য দিয়ে উঠে এলেন, মমতা ব্যানার্জি আর অন্য মানে বড় যিনি সমালোচনা করবেন তিনি একটা কথা স্বীকার করবেন যে তিনি বামেদের বিরুদ্ধে দীর্ঘ টানা লড়াই আন্দোলন করে এসেছেন। তার এই সময় মমতা ব্যানার্জি যারা সঙ্গে ছিলেন তারা কি অভিষেকের নেতৃত্ব মেনে নেবেন দলের মধ্যে? দেখুন, যারা মেনে নিতে পারেনি তারা অ্যারেস্ট আছে, তারা দলের কোনো পাওয়ারে নেই, দলের কোনো ক্ষমতায় নেই। আর যারা ওই ইয়াসম্যান হয়ে গেছেন তারা আরামে ভাবছেন যত পারছি লুটে পুটে নিয়ে নিয়ে এটা চলছে। আমি যদি এবারে নির্বাচনের প্রসঙ্গে আসি, গত 19-এর নির্বাচনে আপনি 15,000-এর মতো আশেপাশে ভোটে জিতেছিলেন। তারপরে 21-এর বিধানসভা নির্বাচন এলো। এই 21-এর বিধানসভা নির্বাচনে কিন্তু একমাত্র ভাটপাড়া আসনটা আপনারা বিজেপি, এখন আবার যে দলে আছেন বিজেপি জিতেছিল, বাকি সবকটা কিন্তু আপনাকে তৃণমূল জিতে নিয়েছে। অনেকটা জমি কিন্তু তারা ব্যাক করাতে পেরেছে। সেইখানে দাঁড়িয়ে এবারে 24-এর নির্বাচন আপনি কিভাবে দেখছেন? সেই জমি আবার আপনি দখল নিতে দেখুন, পারবেন? আপনাকে আমি বলছি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আমডাঙ্গা, নৈহাটি বিজেপি তো প্রচুর ডেফিসিট। বলে দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা এখনো মাস বেস পলিটিক্সটা করছে, যেহেতু সংগঠনে সেই ধরনের ধাস তুলতে পারছে না। সব থেকে যে খারাপ ডেঞ্জারাস যে জায়গা, সরকার চলে গেছিল কিন্তু কাউন্টিংয়ে বিজেপি হেরে গেছে, প্রায় 48টা সিট হেরেছে। কাউন্টিং করা জন্য যে মানসিকতা দরকার ছিল সেটা হয়নি। এবার আমাদের এখানে অনেকগুলো ইন্টারনাল ম্যাটার আছে, যেটা বলা হয়েছিল একে না দিয়ে একে দিন, একে না দিয়ে একে দিন, এটা পারবে না, এটা লড়তে পারবে না। এখানে কিছু ওই মুকুল রায়ের কথা শুনে পার্টি একটু মানে ডিসব্যালেন্স হয়েছিল ক্যান্ডিডেট চুজ করা যাবে। এটা একটা বড় ফ্যাক্টর আমাদের ব্যারাকপুরে হয়েছিল। নালে আপনি দেখুন, আমডাঙ্গাতে লোকসভা ইলেকশনে 37,000 আমি ডিফিসছি, আর বিধানসভা ওটা চলে এসেছিল 25,000। এরকমই এই যে যাদেরকে দিয়ে লড়া যাবে সেটা না করে এই জন্য কিছু কিছু লোক বলে কি একটা বড় ধরনের এই সব সিটগুলো, যেটা জেতার সিটগুলো আছে সেখানে কোনো না কোনো একটা গড়বড় হয়েছিল। তারপরে মমতা ব্যানার্জি এটা বুঝাতে পেরেছিল কি বাংলা নিজের মেয়েকে চায়। এই যে মিথ্যাবাদী, দেখুন মিথ্যা কথা বলে বলে একটা ন্যারেটিভ তৈরি করা, আরও একটা বাঙালি বিরোধী পার্টি, এই ধরনের যে একটা ন্যারেটিভ তৈরি করে। আরও একটা ডেঞ্জারাস যে হলো শীতলকুচিতে একটা ঘটনা ঘটে, ওর পরে মাইনরিটি ভোটটা ওয়ান সাইডেড টিএমসি থেকে চলে গেল। এইটা ফার্স্ট ফেজেই যেহেতু ইলেকশন ছিল ওখানে শীতলকুচিতে, ওর ইফেক্টটা পুরোপুরি চলে গেল। কিন্তু এখন পুরোটাই চেঞ্জ আছে।
এখন আপনাকে ন্যারেটিভ কিন্তু চেঞ্জ হচ্ছে, মাইনরিটি ভোটটা ডিভাইড হচ্ছে। ডিভাইড হওয়ার কারণেই কালকে মমতা ব্যানার্জিকে বলতে বাধ্য হয়েছেন কি আমি ইন্ডি জোটকে বাইরে থেকে সমর্থন করব, তাতে উনার যে মাইনরিটি ভোটটা আছে ওটাকে উনি ধরে রাখতে পারেন। এটা উনি বুঝতে পারছেন, মানে কি যে মাইনরিটি ভোটটা পাশ থেকে চলে যাচ্ছে। এখানেও তো ব্যারাকপুরেও তো একটা বড় অংশ মাইনরিটি ভোট আছে। দেখুন এখানে মাইনরিটি ভোট অনেকটা আমার সঙ্গে আছে, অনেকটা। এই নেগেটিভটা পঞ্চায়েত ভোটের পরে এই নেগেটিভটা চেঞ্জ হয়েছে। এটা প্রতিফলন আপনি দেখতে পারবেন এই ইলেকশন। আচ্ছা, একটা জিনিস বলুন তো, যে আপনার যে পদবি, সেই পদবিতে আপনি বাঙালি নন, কিন্তু আপনি 100% বাঙালি, এখানে রয়েছেন দীর্ঘদিন ধরে, অনেক বাঙালির চেয়ে আপনি বেশি বাঙালি। একটা কথা বলা হয় বিজেপি সম্পর্কে, যে বিজেপি একটা জিনিস ভুল করছে এই রাজ্যে, বিজেপি যে পলিটিক্সটা করবার চেষ্টা করছে সেটা উত্তরপ্রদেশ বিহারের জন্য ফিট, বঙ্গের জন্য বাংলার মতো করে রাজনীতিটা সে করতে পারছে না। আপনার প্রচুর আত্মীয় স্বজন তারা এখনো বিহার উত্তরপ্রদেশে আছে, আমরা জানি। যারা আপনার এটাতে কি মনে হয় যে এটা কি ঠিক এই অভিযোগটা? না, এটা 2021-এ এটা নেগেটিভ সেট হয়ে গেছিল তৃণমূল করতে পেরে। 2021-এর পরে শুভেন্দু অধিকারী যে ধাঁচ যখন শুরু হলো, এই নেগেটিভটা আস্তে আস্তে ভাঙতে শুরু হলো। আপনি এবারও মার্ক করবেন আমার বিরুদ্ধে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু এখানে তৃণমূল নিজের ট্র্যাপে নিজে ফেঁসে গেছে। 3 জন বাইরের লোককে নিয়ে এসে ক্যান্ডিডেট করলো, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, সবটাই বাংলার বাইরে। অথচ বিজেপি কিন্তু কোনো বাইরের লোককে ক্যান্ডিডেট করেনি। তো এই নেগেটিভ শুভেন্দু অধিকারী, মানে একটা যে নেগেটিভ পলিটিক্স উপরে নেগেটিভ সেট হয়েছিল, মুকুল রায়ন কিছু লোক ছিল, আমি সে দলের লোককে বলতে পারবো না। তো এটা অনেকটা কেটে গেছে। তারপরে আপনি বলতে চাইছেন যে আগের বার 21-এর সময় মুকুল রায়ের বেশ কিছু ভুল ভ্রান্তি ছিল বিজেপিতে, সেই সময় কি মুকুল রায়ের টিপসেই, মুকুল রায়ের পরামর্শেই বিজেপির নেতারা সিদ্ধান্ত? হ্যাঁ, কিছুটা এটা লস হয়েছে। 77টা সিট পরে আপনি ভাবুন যদি 48-48টা সিট আরও পেয়ে যেত, তাহলে তো তৃণমূল সরকার করতে পারত। আর এখন কি অনেকটা বেশি গ্রিপ শুভেন্দু অধিকারীর আছে? এটা তো আপনিও দেখতে পাচ্ছেন, গ্রিপ তো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু আমার থেকে বয়স কম, আমি ওনার বাবার সঙ্গে আমার খুব প্রথম দিন থেকে বলতে গেলে বাবার পরে আমি ওনার বাবার থেকে রাজনীতি খুব ক্লোজনেস ছিল আমার। হ্যাঁ, ইজ ম্যাচিউরড পলিটিশিয়ান। ও মমতা ব্যানার্জিকে ঘিরে দিয়েছে, পলিটিক্যালি ঘিরে দিয়েছে। মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারে, মমতা ব্যানার্জি গন কেস আছে। এবং নন্দীগ্রামে লড়তে যাওয়াটা কি মমতা ব্যানার্জির একটুখানি মানে দেখানো? মমতা ব্যানার্জিকে তো নন্দীগ্রাম তো আসলে মমতা ব্যানার্জি তো মানে বাজার নিয়ে নিলেন, লড়েছিল তো অধিকারী পরিবার, আমরাও সঙ্গে ছিলাম, কিন্তু মার্কেটিং উনি করলেন। যাই হোক, ওটা সময় একটা ছিল, মার্কেটিং করে বেরিয়ে গেলেন। এখন আর মার্কেটিং উনি করতে পারবেন না। আচ্ছা, একটা জিনিস বলুন তো, এই ব্যারাকপুরে একটা কথা শুনতে পাওয়া যায়, আপনি সারা জীবন বাম বিরোধী রাজনীতি করলেন, কিন্তু বলা হয় যে এখানকার এক সময়ের যিনি দাপুটে সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদার, তাকে বলা হয় যে উনি অর্জুন সিং এর গুরু। এইটা কি ব্যাপার? আপনাকেও একাধিকবার দেখা গেছে। আমি এটা অস্বীকার, দেখুন কিছু এটা তো ভাববেন, কিছু সরাসরি কেউ গুরু শিষ্য শিক্ষা দেয়, আবার একলব্য তো আছে। তো আমি অ্যাকচুয়ালি একলব্য, হ্যাঁ, আমি ওনার বাড়িতে বসে ওনার থেকে শিক্ষা নিইনি, কিন্তু আমি কিন্তু শিক্ষা নিয়েছি ওনাকে দেখে। দেখুন, আমাকে সিপিএমের বিরুদ্ধে লড়তে হতো, আমাকে এলাকার একটা বড় নেক্সাস যে সকাল সিপিএম এসমে যারা ভোটটা করতো তাদের বিরুদ্ধে লড়তে হতো। এই লড়াইয়ের মধ্যে আমাকে জিততে হতো। তো এখানে অনেক কিছু ওনার থেকে শিখতাম, কি ওনার স্টেপটা কোন দিকে যাচ্ছে, এই স্টেপের আমি কি করতে পারলে আমি বেঁচে যাব, বা আমাকে ওনার থেকে কি শিখতে হবে। আমি সিপিএম থেকেও অনেক কিছু, সিপিএমের মধ্যে ওনার থেকে অনেক কিছু, অনিল বিশ্বাসের অনেক কিছু আমি এটা শিখতাম, সুভাষদারও একটু কিছু শিখতাম। এটা মানে শিখতাম। সুভাষদা যে এই জনপ্রিয়তা, যে সবসময় মানুষের সঙ্গে থাকা, কোনো পার্টি নেই, যে পার্টি আসছে সুভাষদা কাছে সবাই। একদিন সুভাষদা আমাকে কিছুটা গৌতমদার মধ্যেও ছিল,
গৌতম দেব। হ্যাঁ, গৌতম দেব মধ্যে ছিল। আমি একটা নিজের সাক্ষী, আমার এখানে তখন রামপ্রসাদ কালার দেখে কাজ করতেন না? না, রামপ্রসাদ কুন্ডু ছিলেন চেয়ারম্যান, আমি এমএলএ। গোলঘর কোয়ার্টার, সন্ধ্যা কোয়ার্টারে জল পাওয়া যাচ্ছিল না। তা আমি বললাম কি আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি পাম্প লাগিয়ে দিন। তো ন্যাচারালি উনি ওই লেভেলে চিন্তাই করতেন না। তো উনি বললেন না না, এটা করা যাবে না। আমি গৌতম দাকে ধরলাম বিধানসভা আমাদের। গৌতম দা নো প্রবলেম, আপনি আমাকে একটা চিঠি দিন, আমি এক্ষুনি করিয়ে দিয়েছি। আপনাকে চিঠি দিলাম, টাকা দিলাম, করে দিলেন। সুভাষদার কাছে আমি একটা সামান্য কাজ নিয়ে, কাজ করার পরে উনি আমাকে ফোন করে বললেন আপনার এই কাজটা করে দিয়েছে। তো এইগুলো শেখার ব্যাপার আছে। ভোট রাজনীতি রাত্রিবেলা মানে জনসম্পর্ক করা, এটা তড়িৎবাবু থেকে শেখার ব্যাপার আছে। রাত 1টার সময় চায় দোকানে বা উনি ঘুরতেন বা অর্জুন সিং ঘুরতো, তা আমি উনাকে দেখে আবার ঘুরতাম, কি উনি ঘুরছেন তাহলে আমাকে ঘুরতে হবে, আমাকে অমুক জায়গায় যেতে হবে। এটা একটা এইটা আছে, আর কিছু। তৃণমূলের স্ট্র্যাটেজি A to Z একটাই আছে, কোনো মাস বেশ লোককে পলিটিক্সে জায়গা দেওয়া যাবে না। এটা স্ট্র্যাটেজি আছে, যাতে ভাইপো ব্যানার্জির উপরে কোনো থ্রেট না আসে। এই যে ব্যারাকপুরের যে চরিত্র, মানে ব্যারাকপুর এমন একটা অঞ্চল, এখানে বোধহয় ভারতবর্ষের প্রতিটা জাতি, প্রতিটা ধর্মের লোকই একজন করে অন্তত খুঁজে পাওয়া যাবে। নর্থ ইস্টের একটা লোক খুঁজে পাওয়া যাবে, তামিলনাড়ুর একটা লোক খুঁজে পাওয়া যাবে। এই অঞ্চলে রাজনীতি করাটা অন্য অঞ্চলে রাজনীতি করার চেয়ে কি কঠিন? অনেক টাফ, অনেক টাফ। কিরকম ভাবে, সেটা কিভাবে? অনেক টাফ। এখানে 24 ঘন্টার মধ্যে প্রত্যেক ঘন্টা নেগেটিভ চেঞ্জ হয়। এখানে অনেক কঠিন। সেইটাকে আপনি কোন ম্যাজিকে, যেটা আমি শুরুতেও বলছিলাম যে বিজেপির হয়ে দাঁড়ালেও জিতবেন, তৃণমূলের হয়ে দাঁড়ালে জিতবেন, সিম্বলকে মোটামুটি ভাবে আপনি হাওয়া করে দিয়েছেন। হাওয়া না, কিন্তু ওইটা হয় না কি সবসময় এই যে জনসম্পর্ক, শুধু জনসম্পর্ক না, তাদের অসুবিধা সুবিধাতে কাজ করা। আমি শুধু রোজ জনসম্পর্ক করলাম, আপনাকে আমার এখানকার মানুষ আমি কিছু করতে পারলাম না, তাহলে বেশি দিন এটা চলবে না। কিন্তু তার রেজাল্ট দিতে পারি, তাহলে কিন্তু অনেক দিন রাজনীতি টিকে যেতে পারে। আচ্ছা, তৃণমূল ওই সময়টাতে যখন থেকে আপনার সঙ্গে দ্বন্দ্ব তৈরি হলো, আমি একদম শেষের দিকে চলে এসেছি ইন্টারভিউ, এই যে বাইরের থেকে নিয়ে আসে, আমি মানুষকে কাউকে খারাপ বলতে, দীনেশ দা অত্যন্ত ভালো লোক, অত্যন্ত দীর্ঘদিনের পলিটিশিয়ান। ব্যারাকপুরের ক্ষেত্রে এই বাইরের থেকে লোক পাঠানো, দীনেশ ত্রিবেদীকে পাঠালেন, রাজ ঠিক আছে আমাদের এখানের জন্মসূত্রে এই জেলারই ছেলেও, কিন্তু এখন কলকাতায় থাকে। এই স্ট্র্যাটেজিটা হঠাৎ তৃণমূল নিচ্ছে কেন? এবার এটার থেকে বেরিয়েছে। তৃণমূলের স্ট্র্যাটেজি A to Z একটাই আছে, কোনো মাস বেশ লোককে পলিটিক্সে জায়গা দেওয়া যাবে না। এটা স্ট্র্যাটেজি আছে, যাতে ভাইপো ব্যানার্জির উপরে কোনো থ্রেট না আসে। আর কোনো যারা উপরে ডেরেক ওব্রায়েন এই ধরনের মাস বেশ নেই, তারা থাকবেন। মাস বেশ কি আছে? ডেরেক ওব্রায়েন দিদিমণিকে, ভাইপো ব্যানার্জিকে গ্যাস দিয়ে বুঝিয়ে দিল যে গোয়াতে ইলেকশন লড়ছে। গোয়াতে কি টিএমসি, ওখানে কয়েক হাজার কোটি টাকা খরচা করলো আর ওখানে বাড়ি বাড়ি বানিয়ে নিয়েছে। এটা ঠিক আছে। এই ধরনের কিছু চেয়ারের আশেপাশে কিছু ফোরেরা ঘুরে বেড়ায়, তারাই সব করে। পার্থ ভৌমিকের সঙ্গে তো আপনার সুসম্পর্ক ছিল, প্রচারে বেরিয়ে কোনোদিন দেখা হয়েছে? না, এখন পর্যন্ত দেখা হয়নি। হয়তো ভোটের দিন আমার মনে হচ্ছে বাড়ি থেকে বেরোয় না, ওটা ওই পলিটিক্সের মধ্যে থাকবে না। আর আপনি ভোটের দিন কি একদম সকাল সকাল? আমি তো ভোটের দিন আমি তো জানেন, আমি এটাও মানে তোর বাবু শিখেছি কি ভোট মানে ভোট। কিন্তু আপনি কি একটা আবেদন অন্তত এই নিউজ টাইমের মাধ্যমে করবেন, যাতে ভোটের দিন, এবার মোটামুটি ভাবে প্রথম 3 দফা শান্তিতে হয়েছিল, চতুর্থ দফায় একটু অশান্তি হলো, যাতে অশান্তিটা একটু কম হয়? কারণ অশান্তি হলে একদম গরিব গুরু মানুষের প্রাণ যায়। দেখুন, আমি একটা কথা বলি, আমি সবসময় মার্ক করেছেন, আমি কোনো নিরীহ মানুষকে কোনো দিন অশান্তির মধ্যে যেতে দিই না। আমি ওটাকে নিজের উপরে নিয়ে নিই। আপনি যদি পুরো 19 দিনের যদি বিশ্লেষণ করবেন, তো প্রত্যেকটা কাউন্টার, তৃণমূলের গুন্ডাদের কাউন্টার আমি পার্সোনালি করেছিলাম। আমি কিন্তু আমি পার্সোনালি করেছিলাম। কেন করেছিলাম? কি এটা আমার উপরে থেকে যায়, কোনো সাধারণ মানুষের উপরে যাতে ইফেক্ট না পড়ে, আমি এটা করতে পেরেছিলাম। আমি এখনও বলছি
ইলেকশন কমিশন এবার খুবই স্ট্রংলি এটাকে ভোটটা করাচ্ছে। হ্যাঁ, আমি এই প্রশ্নতে আসতে যাচ্ছিলাম যে প্রথম যে 4 দফা দেখলেন নির্বাচন, তাতে আপনার কি অ্যানালিসিস, মানে কতটা নির্বাচন কমিশন? না, নির্বাচন কমিশন স্ট্রং আছে, কিছু কিছু জায়গাতে ডিস্টার্ব করাতে পেরেছিল, ওটাও বুথের বাইরে, অনেকটা বাইরে। সেটা তো সত্তা পার্টি যারা থাকে একটু বাড়তি সুবিধা থাকে, বা সব জায়গা তো রিয়াকশনারি লোক পাওয়া যাবে না। গরিব মানুষের বাংলার তো পজিশন আছেন, যেখানে চাকরি নেই বাকরি নেই, 6,000 টাকা পুলিশের চাকরি, 6,000 7,000 টাকা টিচারের চাকরি, তো এখানে রিয়াকশন করার লোকের অভাব আছে। আবার অন্য অন্য জায়গা রিয়াকশন সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওই যে দেখবেন কি আলটিমেটলি একটা সময় ছিল বিহার ইউপিতে ভোটের দিন ব্যাপক গণ্ডগোল হতো, বন্ধ হলো কেন? কারণ একটাই ছিল, আপনি যদি কিছু করবেন অপোজিট পার্টিও করে দেবে, এই জন্য কিন্তু ঝগড়াটা বন্ধ হয়ে গেছে। এইখানে ওই মানে ব্যালেন্স একজনের কাছে পাওয়ার আছে, বাদ বাকি খুব উইক। যে কারণে আমি বলছি যে চীন এবং আমেরিকার কখনো যুদ্ধ বাঁধবে না, কারণ দুজনেই শক্তিশালী। এই জন্যে কিন্তু ওখানে ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। এখানে এক দলের কাছে বেশি, হ্যাঁ, এখানে আপনাকে ওই লেভেলে মানুষকে নিয়ে যেতে হবে, তাহলে দেখবেন এখানেও গন্ডগোলটা বন্ধ হয়ে যাবে। সেটা কি এবার কিছুটা হয়েছে, যার জন্য কি একটু কম অশান্তি মনে হয় আপনার? এখানে ওই উত্তরবঙ্গে বিশেষ করে ওখানে আর্মি সংগঠন আর হ্যাঁ, দেখুন বিজেপি যেখানে সংগঠন থাকবে সেখানে কাউন্টারটা সেইভাবে হবে। এই কাউন্টারের মধ্যে যদি নিরপেক্ষ পুলিশ পার্সোনাল থাকে, মানে প্যারামিলিটারি বলি বা যা, যদি তাহলে কিন্তু অনেকটা কন্ট্রোল হবে। সবার মূল কিন্তু পুলিশ আছে। এই যত গন্ডগোল হচ্ছে পুলিশ যদি চায় যে আমি গন্ডগোল না হতে দেব, কোথাও গন্ডগোল হবে না। একটা শেষ প্রশ্ন, আপনার এলাকায় এসে সভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাকে চিঠিও নাকি একটি লিখেছেন, কতটা উজ্জীবিত আপনি? 1000% এটা প্রধানমন্ত্রী আমার এলাকায় সেকেন্ড টাইম 1924 এসেছেন, রোড শো করেছেন, মিটিং করেছেন, আর কি চাই? এমনি। বেশ, অসংখ্য ধন্যবাদ অর্জুনবাবু নিউজ টাইমকে এতটা সময় দেওয়ার জন্য। আপনি শুনলেন, আপনারা সকলেই শুনলেন, অর্জুন সিং যেমনটা তিনি চিরকালই কোনো প্রশ্নই ওই যাকে ক্রিকেটের ভাষায় বলে ডাক করেন না, সোজা সাপটা উত্তর দেন। আমাদের সাফ কথাতেও কিন্তু প্রতিটা প্রশ্নেরই সাফ জবাব পেলাম অর্জুন সিং এর সঙ্গে। আপনারা দেখছিলেন এতক্ষণ সাফ কথা অর্জুন সিং এর সঙ্গে। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।